যেসব চ্যাটিং দেখলে আমার মান ইজ্জত চলে যাবে, আরও খুব কষ্ট পাবে। তুই আমার আইডিটা ডিসেবল করে দে। পাস নে। সারা একটা ভদ্র মেয়ে, আর নাম্বার তো জানিসই। লগ ইন দিয়ে ডিসেবল করে দে, কুইক কুইক কুইক। আমার বর জানবে তার বউ অতি ভদ্র মেয়ে, বুঝলি? পেছন থেকে রোশান স্যার বলে উঠল, ইন্টারেস্টিং স্টোরি, ভালো লাগলো শুনে। লুকিয়ে লুকিয়ে আমার কথা শুনছেন কেন? শুনছেন? আমার ব্যক্তিগত কথা থাকতেই পারে কারোর সাথে, আপনি কান পাতবেন কেন? রোশন স্যার হাতা গোটাতে গোটাতে আর চোখে আমাকে পরখ করে বলল, তোমার পার্সোনাল কথাকে আমাকে নিয়েই থাকে। আমি জেলাস ফিল করি, আমি রোমান্টিক, তোমাকে রাতে ঘুমাতে দিচ্ছি না, এসবের মানে কি সারা সিদ্দিকে? যা সত্য তাই বলেছি। আপনি কি কারো বড় হওয়ার যোগ্য নাকি? বড় হওয়ার যোগ্য হতে হলে কি করতে হবে? রোমান্টিক হতে হবে। উনি ভুরু উঁচিয়ে কথাটা বললেন। বড়েরা এরকম গম্ভীর মুডি থমথমে হয়ে থাকে না। আর অবশ্যই রোমান্টিক হতে হবে। উনি দুপা এগিয়ে এসে থমথমে কণ্ঠেই বললেন, বড় হওয়ার যোগ্যতা আছে কিনা প্রুফ দেয়। বলেই আমার হাত ধরে হ্যাচকা টান মেরে ওনার দিকে টেনে নিলেন। সাথে সাথে গিয়ে ওনার বুকে আছড়ে পড়লাম আমি। অষ্টদয় গিয়ে ওনার বুক স্পর্শ করল। হঠাৎ অজানা এক অনুভূতিতে শিউরে উঠলাম। শরীরের লোমকূপ মুহূর্তের মাঝে জেগে উঠেছে। ওনার গায়ে শার্ট থাকা সত্ত্বেও যেন ওনার শরীরের উষ্ণতা আমার ওষ্ঠ সম্পূর্ণভাবে অনুভব করেছে। আমি স্পষ্ট অনুভব করেছি আমার সামনে থাকা পুরুষটিকে আচমকাভাবে চুমু খাওয়ার স্বাদ। কাউকে চুমু খেলে কি অনুভূতি এমনই হয়? হঠাৎই লজ্জারা এসে দু ঠোঁট জুড়ে নৃত্য শুরু করে। অস্বাভাবিক লাগে সব। বুকের মাঝে দুরু দুরু শব্দ হয়, শরীর অবশ হয়ে আসে। এটা কি সবার ক্ষেত্রেই হয় নাকি শুধু ওনার ক্ষেত্রেই এমন হলো? শ্বাস প্রশ্বাস সবটা যেন ভারী হয়ে এসেছে। এক একটা নিঃশ্বাসের ওজন অনেক বেশি। উনি কি বুঝতে পারছেন? আচমকা একটা ভয়ানক ঘটনা ঘটে গিয়েছে। আমার এত কিছু অনুভব হয়ে যাচ্ছে, ওনার কি কিছুই অনুভব হচ্ছে না? ওনার হাতের আড়ষ্ট বাঁধন আমার কোমর চেপে ধরে রেখেছে। এক তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছেন আমার দিকে, যার গভীরতা অনেক। এই দৃষ্টিতেই আমাকে পুড়িয়ে ফেলতে যথেষ্ট। তাই চোখের আর বেশিক্ষণ তাকিয়ে থাকা যাবে না, সর্বনাশ হয়ে যাবে। এমনিতেও আমার আজন্ম ক্রাশ উনি। আমার প্রথম ভালো লাগা, প্রথম অনুভূতি সবটাই উনি। আমার কিশোরী মনে প্রথমবার প্রেমাবেগের সৃষ্টি হয়েছিল ওনার তীক্ষ্ণ দৃষ্টির ফলে। প্রেমানন্দোলনের ঝড় উঠেছিল মনে। আমার থেকে বয়সে এতটা সিনিয়র হওয়া সত্ত্বেও আমার হৃদয় ব্যাকুল হয়েছে ওনার প্রতি। ওনার প্রতি আমার দুইটা অনুভূতি, এক বাইরের, দুই ভেতরের। বাইরের অনুভূতিতে আমি বিরক্ত, চরম বিরক্ত ওনার প্রতি। ঝগড়া করে জিতে যাচ্ছি আমি, অথচ ভেতরের অনুভূতিতে রয়েছে সূক্ষ্ম এক অনুভূতি, সূক্ষ্ম এক ভালো লাগা, যেখানে আমি হেরে বসে আছি। থরথর করে কাঁপতে থাকা হৃদয় স্পন্দনের ভয়ানক গতি ওনাকে বুঝতে দিবে না বলে সরে আসার চেষ্টা করলাম, কিন্তু ব্যর্থ আমি। পুরুষালী হাতের শক্ত বাঁধন আমাকে শক্ত করে চেপে ধরে রেখেছে। সরে আসার চেষ্টা করতেই আরও শক্তভাবে চেপে ধরলেন। ওনার আর আমার মাঝে চুল পরিমাণ জায়গা নেই যেখানে দিয়ে ওনাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিব। ভারী আর অবশ হয়ে আসা কণ্ঠ নিয়ে রিনরিনিয়ে বললাম, আমাকে ছেড়ে দিন। ধরে রেখেছেন কেন? উনি আমার কথার উত্তর দিলেন না, সেই চাহনিতে তাকিয়েই আছেন। দেখুন ছাড়ুন, আর মিথ্যা কথা বলবো না, সত্যি বলবো না। আপনার নামে আর একটা কথাও বলবো না। এত ছটফটা মেয়ে হঠাৎ নিশ্চুপ হয়ে গেলে কেন? আর ছটফট করবো না, ছাড়ুন আমাকে এবার। ছাড়বো কেন? কারণ আমার। কারণ কি? বললাম তো আর কিছু বলবো না, ছাড়ুন। তার আগে বলো, এত নার্ভাস কেন তুমি? কি সমস্যা? কিছু না। যা ভাবছো তা নয় ওয়েম্যান। অনাকাঙ্ক্ষিত ঘটনাটা আমিও টের পেয়েছি। সাথে সাথে আমার চোখ দুটো বড় হয়ে গেল। কি টের পেয়েছেন উনি? এরই মাঝে উনি আমাকে পাজা কোলে তুলে নিয়ে বললেন, আজ তোমার এমন অবস্থা করব
জীবনে আমাকে নিয়ে আর মিথ্যা বলবে না। উনি যে আমাকে কোলে তুলতেও পারেন এটা আমার কল্পনারও বাইরে ছিল। এই লোকটার ব্যবহারে তো রীতিমতো থমকে গেলাম আমি। উনি কি সত্যিই রোমান্টিক হয়ে যাচ্ছেন নাকি অন্য কিছু? কি বোঝাতে চাইছেন উনি আমাকে? অন্য কিছু করার প্ল্যান করছেন নাকি? সাথে সাথে উত্তেজিত হয়ে বলে উঠলাম, দেখুন আমার সাথে কি উল্টাপাল্টা করার প্ল্যান করছেন নাকি বাংলা সিনেমার ভিলেনদের মতো? উনি আরো গম্ভীর দৃষ্টি নিক্ষেপ করে বললেন, ন্যারো মাইন্ডেড কথাবার্তা ছাড়া মাথায় আসে না, তাই না? আপনি আমার মাইন্ড ন্যারো বললেন? তো কি বলবো? আমি তোমার কে হই? বাংলা সিনেমার ভিলেন? না, তাহলে? বলবো না আমি। কেন? না বললে ছাড়বো না আমি। আপনি জানেন না আপনি আমার কি হন? আমাকে লজ্জা দিচ্ছেন কেন? আমি তোমার মুখে শুনতে চাই। আমাকে লজ্জা দিচ্ছেন কেন? তুমি আমাকে লজ্জা পাও? সাথে সাথে লজ্জায় দুই হাতে মুখ ঢাকলাম। আমাকে লজ্জা মিশ্রিত হতে দেখি রোশান স্যার বলে উঠলেন, উফ, এই মেয়ে আমাকে খুন করে ফেলবে একদম। একদম ফাঁসিয়ে ফেলছে এসব করে করে। আমি মুখ থেকে হাত সরিয়ে এক চোখ খুলে ওনার মুখের দিকে তাকানোর চেষ্টা করলাম। আমি আবার কিভাবে ফাঁসালাম ওনাকে, কি অদ্ভুত! এরই মাঝে রোহান ছুটতে ছুটতে আমার রুমে চলে আসে, প্রবেশ করলো। উনি আমাকে নামিয়ে দিয়ে লজ্জায় স্বাভাবিক ভাব রেখে হাত চালালেন চুলে। রোহানকে কোলে তুলে নিয়ে বললেন, কি বাটা বল, খেলা শেষ? বড় পাপ্পা, আমি আর বল খেলবো না। আমি বিয়ে করব বড় পাপ্পা। রোশন স্যার রীতিমতো ভরকে গিয়ে আমার দিকে তাকালেন। আমি হেসে দিয়ে বললাম, তোমার বড় পাপা বুড়ো হয়ে বিয়ে করেছে আর তুমি মায়ের পেটে থেকেই বিয়ে করো। বড় পাপ্পা বুড়ো নয়, নতুন আম্মা। বড় পাপ্পা নায়ক। তোমার নতুন আম্মার ধারণা আমি বুড়ো। বড় পাপ্পা, তোমার বয়স কত? 30 হবে হয়তো। নতুন আম্মা তোমার? 21-22 চলে আমার। তাহলে আমি যাকে বিয়ে করব তার বয়স কত হবে? তোমাকে বিয়ের কথা কে দাদু বলেছে ভাই বেটা? বলেছে তোমার শাশুড়ির সাথে আমার বিয়ে দিবে। আমি রোশন স্যারকে বললাম, আম্মাকে গিয়ে বলুন তোরি আমাদের সাথে যাবে। তাহলে বাড়িতে রান্না কে করবে? আপনি এতদিন বিয়ে করেননি, নিয়ম অনুযায়ী আপনার ভাইয়েরও বিয়ে করার কথা নয়? তাহলে কে রান্না করতো এতদিন শুনি? আম্মাই করতো। দুদিন আম্মা রান্না করলে কি অসুবিধা হবে? না, বাট আম্মা আগুনের কাছে যেতে পছন্দ করে না। ওহ, আর তোরই খুব পছন্দ করে তাই তো? সেটাও না। আপনার যে না হওয়া প্রেমিকা ছিল না জিনাত, আম্মার ভাতিজি, তাকে ফোন করে ডাকুন আর বলুন এসে রান্না করে দিয়ে যেতে। তবে শর্ত আছে, আপনি এই বাড়ি ত্যাগ করার 20 মিনিট পরে সে বাড়িতে ঢুকবে। আবার আপনি ব্যাক আসলে 20 মিনিট আগে বেরিয়ে যাবে। 20 মিনিট আগে পরে কেন? কারণ আপনার শরীরের ঘ্রাণ যে এ বাড়িতে বাতাসে ছড়িয়ে থাকবে, সেটা 20 মিনিটে বিলীন হয়ে যাবে। আমি চাই না আপনার বাতাসও ওর গায়ে লাগুক। আবার জিনাত এ বাড়ি থাকলে ওর বাতাস এই বাড়িতে থাকবে। তাই ও বেরিয়ে যাবার 20 মিনিট পর আপনি ঢুকবেন। তাহলে জিনাত ফিনাত এর দূষিত বাতাস আপনার গায়ে লাগবে না। আল্লাহ, কি ডাকাতের হাতে ফেলেছো আমায়। ঘর থেকে বেরিয়ে শুনি তরি কাঁদতে কাঁদতে রান্নাঘরের দিকে যাচ্ছে। তরির হাত টেনে ধরে বললাম, কি হয়েছে বেবি তরি? কিছু না ভাবি। কথা লুকাও কেন, বলো আমায়। আম্মা পায়ে মালিশ করিয়েছেন 1 ঘন্টা ধরে। মালিশ শেষে খাবার চাচ্ছেন। বললাম আম্মা একটু দেরি হবে, 1 ঘন্টা তো এখানেই কেটে গিয়েছে। আম্মা কাঁসার বাটি ছুঁড়ে মেরেছেন। বৃষ্টি গালিগুলোও তো আছেনি। খাওয়ার জন্য পড়ে আছি, এই খোঁটা শুনে খাবার পেটে যায় না ভাবি। তরির কপাল ফুলে উঠেছে খানিকটা, দেখেই রক্ত টকবক করে উঠল আমার। কোনো কথা না বলে রান্নাঘরে গিয়ে সমস্ত খাবারের ঢাকনা উঠিয়ে অতিরিক্ত লবণ, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া দিয়ে ভরে ফেললাম। ভাতে অতিরিক্ত লবণ মেশালাম। আমাকে এমন পাগলপানা করতে দেখে তরি আমাকে বারবার আটকানোর চেষ্টা করলো, কিন্তু আমার মাথা ঠিক নেই। সব ভেঙে চুরে ফেলতে ইচ্ছা হচ্ছে। রক্ত টকবক করে জ্বলছে, চোখে ভয়ঙ্কর চাহনি, ঠোঁট জোড়া কাঁপছে। রাগে ফুঁসতে ফুঁসতে বললাম, আজ খাওয়াই বন্ধ সবার। ভাবি, দাদু কি খাবেন? দাদু দুজনই আমাদের সাথে যাবেন, হোটেলে খাওয়াবো। আগে এই শাশুড়িকে দেখে নেই আমি।
খাবার টেবিলে সবাই খেতে বসেছে। রোশন স্যার তার আম্মাকে বললেন, আম্মা, তোরি, রোহান আর দাদু আমাদের সাথে যাবে। কথাটা শুনেই শাশুড়ির চোখ কপালে, সাথে সাথে বলে উঠলেন, না না বাবা, তোরই গেলে কিভাবে হবে? ও যেতে পারবে না। রান্না বান্না, ঘর সামলানো এসব কে দেখবে? মাত্র দুজনের রান্না পারবে না তুমি। জিনাতকে আমি ফোনে বলে দিব, ও এসে হেল্প করবে। তোরির ভালো শাড়ি নেই, নতুন আত্মীয়র বাড়ি যা তা পড়ে গেলে ইজ্জত থাকবে না। কেন নেই? কেন আম্মা? আমি তো টাকা দিয়েই দেই ওর হাতে। ও কি করে আমি জানি না, ব্যাংক ব্যালেন্স গোছাচ্ছে। তোরি ব্যাংক চিনে? তাদের কথা থামিয়ে বললাম, তোরই আমার শাড়ি পরবে আর পথে গিয়ে ওর জন্য শপিং করব। ওশান বলল, ও যেখানে যাবে আনকালচারের মতো চলাফেরা করবে, ওর যেতে হবে না। রোশন স্যার চোখ তুলে ভয়ানক দৃষ্টিতে তাকালো ওশানের দিকে। ওশান মাথা নিচু করে রইল। এরই মাঝে সবাই খাবার মুখে দিয়ে ছিটকে পড়ল। এমন জঘন্য স্বাদের খাবার কেউ আগে খায়নি বোঝাই যাচ্ছে। সবাই তরিকে কিছু বলার আগে বললাম, আমি রান্না করেছি, কেমন হয়েছে? রোশন স্যার বললেন, অদ্ভুত। আমার দাদু বললেন, দিদি, তুমি এটা রান্না করেছো? বিশ্বাস হয় না। চুপ করো তো দাদু, শাশুড়ি বললেন। আমি কি আজ না খেয়ে থাকবো? এই খাবার তো খাওয়া হচ্ছে না। শাশুড়িকে বললাম, আমার লবণ একটু বেশি হতে পারে, কষ্ট করে খেয়ে নিন, খেতে খারাপ হয়নি। দাদু বললেন, হ্যাঁ বৌমা, খেয়ে নাও। বলেই হেসে দিলেন। মনে মনে লালা লালা গান গাইতে গাইতে ডাইনিং ছেড়ে উঠলাম। তরিকে আমার একটা শাড়ি পরিয়ে দিলাম, রওনা হলাম আমার আম্মু বাবার কাছে, আমার প্রশান্তির শহরে। সূর্যের তেজস্ক্রিয় উত্তাপ চারিদিকে ঝলমল করছে ধরণী। সবুজ প্রকৃতির শিশির বিন্দু কোণা শুকিয়ে গিয়েছে, সতেজ প্রাণবন্ত লাগছে প্রকৃতি। আকাশের বুকে ঠাই হয়ে দাঁড়িয়ে আছে এক সারি সুপারি গাছ। গাছের নিচটা সাদা চুনে ডিজাইন করা। দেখে মনে হচ্ছে কোনো পার্কের পাশ দিয়ে যাচ্ছি। সাদা রঙের প্রাইভেট কারটা দ্রুত গতিতে ছুটে চলেছে এই সারিবদ্ধ গাছের পাশ দিয়ে। তরি খোলা জানালা দিয়ে বাইরে তাকিয়ে আছে। শীতল বাতাস আর মুক্ত পরিবেশ তরি ভীষণভাবে উপভোগ করছে। মনে হচ্ছে দীর্ঘদিনের পিপাসিত হৃদয়ে এক পশলা বৃষ্টি নেমেছে, শীতল করেছে হৃদয়কে। মেয়েটা মুগ্ধ হয়ে দেখছে সব কিছু। তরির ফর্সা শরীরে নীল রাঙা শাড়িতে অন্যরকম সুন্দর লাগছে। মেয়েটার ভেতরে এত সৌন্দর্য লুকিয়েছিল, কেউ কোনোদিন খেয়ালই করেনি। এরা হলো আসল সুন্দরী, যার গায়ে নেই কৃত্রিম প্রসাধনীর কোনো অংশ, ন্যাচারালি নজর কাড়া রূপের অধিকারী। রোহান তরির কোলে বসে চিপস খাচ্ছে। তরির পাশে রোশান স্যারের দাদু বসে আছেন। ড্রাইভারের পাশে বসে আছেন আমার দাদু। আমি আর রোশান স্যার পেছনের সিটে বসে আছি। রোশান স্যার জানালার পাশে বসেছেন। এক হাত জানালায় কোনোই ঠেকিয়ে আরেক হাত দিয়ে ফোন স্ক্রল করছেন। ওনার পরনে আকাশি রঙের পাঞ্জাবি, শ্যাম বর্ণের শরীরের সৌন্দর্যের কোনো কমতি নেই। আমি মুগ্ধ নয়নে তাকিয়ে আছি ওনার দিকে। পাঞ্জাবির হাতা গোটানো কালো ফিতার ঘড়িটার দিকে নজর গেল। হাতের লোমকূপের মাঝে ঘড়িটার জন্য হাতের সৌন্দর্য যেন বহুগুণে বেড়ে গিয়েছে। এই শ্যাম সুন্দর পুরুষ আমার স্বামী ভেবেই এক শীতল অনুভূতি হৃদয়ে নাড়া দিল। সারা, তুই অনেক ভাগ্যবতী। জীবনে যাকে ভালো লেগেছিল তাকেই স্বামী হিসেবে পেয়ে গেছিস। ঠোঁটের কোণে মৃদু হাসি ছোটাছুটি করছে, যেন এক্ষুনি বড় আকারে প্রকাশ পাবে। ভেতরের ভালো লাগা ভেতরে চেপে রাখতে ভীষণ কষ্ট হচ্ছে। ইচ্ছে করছে একটা খোলা জিপে দাঁড়িয়ে আকাশের পানে পাখির মতো ডানা মেলে বলি, রোশন স্যার, আপনার ব্যক্তিত্ব আমাকে মুগ্ধ করেছিল। আমার কিশোরী মনে প্রেমানন্দের ঝড় তুলেছিল। আপনি সেই পুরুষ যাকে দেখে বারবার মুগ্ধ হয়েছি আমি। নিজ যত্নে আপনার জন্য ভালোবাসার ঘর বানিয়েছি হৃদয় কোণে। সেই ঘরে আপনার বসবাস। আমি রোজ যত্ন করি সেই ঘরের। রোশন স্যার ফোনের স্ক্রিন থেকে চোখ সরিয়ে আমার দিকে তাকালেন। কি ভয়ানক সেই চাহনি, কি সর্বনাশ সে চাহনি।
সাথে সাথেই চোখে চোখ পড়ে গেল দুজনের। আমি দ্রুত চোখ সরিয়ে নিলাম, উনিও দৃষ্টি ঘুরালেন। মিনিট খানেক পরে আমি আবার তাকালাম, তাকিয়ে দেখি উনিও তাকিয়েছেন আমার দিকে। আবারও চোখে চোখ পড়তে লজ্জা পেয়ে গেলাম। ইস, কি লজ্জাটাই না পাচ্ছি। আমার না হয় ওনাকে দেখতে ইচ্ছে হচ্ছে, কিন্তু উনি কেন তাকিয়ে আছেন? এরই মাঝে উনি ভুরু উঁচিয়ে তাকালেন, বাম ভুরু নাচালেন, ভ্রু নাচিয়ে বুঝালেন। তাকিয়ে আছো কেন? ইস, কি সাংঘাতিক লজ্জা! কি বলবো ভাবছি। উনি আবারও ভুরু ইশারা করলেন। কি বলবো বুঝতে না পেরে বললাম, বমি আসছে। কথাটা শুনেই উনি অতি ব্যস্ত হয়ে বললেন, হোয়াট? হ্যাঁ, আমি এসব মাইক্রোতে উঠতে পারি না, মাথা ঘুরায়, বমি আসে। আগে বলবে না? তুমি বমির ওষুধ নিতে পারতাম। ওসব এও কাজ না হয়, আমার সাংঘাতিক বমি হয়। পৃথিবীর কততম আশ্চর্যজনক উইমেন তুমি বলতে পারো? দেখুন, আজে বাজে কথা বললে কিন্তু আপনার ওপর কেড়ে দিব। এর চেয়েও নিকৃষ্ট কাজ বাসর ঘরে করেছো, এটাও পারবা তুমি? তোমার পক্ষে সবই সম্ভব। আপনি কেমন স্বামী বলবেন? কি করলাম আবার? অভিযোগ বলা হোক। সকালে দেখলেন কিছুই খেলাম না, একবারও জিজ্ঞেস করলেন না আমার ক্ষুধা লেগেছে কিনা, আমার কষ্ট হচ্ছে কিনা। আমার বান্ধবীর হাজবেন্ড সেদিন কী পরিমাণ কান্নাটাই না করলো, শুধুমাত্র বান্ধবী না খেয়ে এসেছিল বলে। নিজে না খেয়েছিল, আবার ফোন করে বেসামাল কান্নায় ভেঙে পড়লো। বউ না খেলে তার জন্য কান্না করাটা সহজ, নাকি বউয়ের রান্না অখাদ্য খেয়ে হজম করাটা সহজ? সারা সিদ্দিকী। এইটুকু বলেই উনি ড্রাইভারকে বললেন, ভাই, বড় বাজারে গাড়ি থামান। রোশন স্যারের কথায় ভেতরটা কেমন আঁতকে উঠল। বউয়ের রান্না অখাদ্য মানে? উনি সকালের সেই জঘন্য খাবার খেয়েছিলেন, কিন্তু কেন? আমি শ্যামসুন্দর পুরুষটির দিকে আবারও তাকালাম। সে জানালা দিয়ে বাইরে তাকিয়ে আছে। গুরু গম্ভীর মানুষ, কথা কম বলেও কেমন করে যেন শ্রেষ্ঠ অনুভূতির জন্ম দিয়ে যাচ্ছেন। এই মানুষটাকে কি সৃষ্টিকর্তা বিশেষ কিছু দিয়েছেন? না আমার সাথে এখনো ভালো কথা হয়েছে, না অন্য কিছু, তবুও আমার রান্না খারাপ খাবার খেয়ে হজম করলো। অথচ আমাকে ইমপ্রেস করতে একবারও বলল না যে তোমার রান্না মানেই অমৃত আমার কাছে। একটা শপিং মলের কাছে যেতেই রোশন স্যার বললেন, ভাই, গাড়ি থামান। আমি ভোরু কুঁচকিয়ে তাকিয়ে বললাম, কেন? তোরই শপিং করতে হবে। বাড়ি থেকে 100 বার বললে টাকা বেশি করে নিন, আর এখন ভুলে গেলে। ও হ্যাঁ, তাই তো। গাড়ি থেকে নামার সময় গাড়ির দরজা 100 বার টানাটানির পরেও খুলতে পারলাম না। নিজের কাছে লজ্জা লাগছে যে উনি ভাববেন সামান্য গাড়ির দরজাও খুলতে পারি না। ড্রাইভার এসে বললেন, ড্রাইভার দরজা খুলে দিতেই ওরা সবাই নামার পরে আমি নামলাম। পেছন থেকে মনে হচ্ছে শাড়ির আঁচল টেনে ধরেছেন রোশন স্যার। শুনেছি মানুষ বিয়ে করলে দারুণ বেহায়া হয়ে যায়, লজ্জা বিসর্জন দিয়ে দেয়। যতই কঠিন পুরুষ হোক, সুযোগ পেলেই বউয়ের সাথে রোমান্টিকতা শুরু করতে চায়। উনিও কি পরিবর্তন হয়ে গেলেন? তাই বলে রাস্তাঘাটে এসব করবেন? দাঁত কিরমির করে বললাম, কি হচ্ছে কি এসব? অসভ্যতার একটা লিমিট আছে। আপনি রাস্তাঘাটে শাড়ির আঁচল ধরে টানাটানি করছেন, ছাড়ুন বলছি। এরই মাঝে দেখি রোশন স্যার আমার সামনে এসে দাঁড়ালেন, মুখ ভর্তি বিরক্তি নিয়ে, চোখ মুখে বিরক্তির ছাড়াছাড়ি। ভ্রু কুঁচকে কিছুক্ষণ বিরক্ত মুখে তাকিয়ে থেকে সামনে হাঁটা দিলেন। আমি পেছন থেকে তাকিয়ে দেখি আমার শাড়ির আঁচল গাড়ির দরজায় আটকে আছে। অতঃপর আরেকটি বাস খাওয়ার গল্প। গাড়ির দরজা থেকে শাড়ি বের করে নিয়ে ওনার পেছনে হাঁটতে শুরু করলাম। ভেতরে যেই প্রত্যেকটা দোকানদার ডাকছে, এমনভাবে ডাকছে যেন ভিআইপি গেস্ট, তাদের যেন কত আপ্যায়ন করবে। বিষয়টা আমার ভীষণ বিরক্ত লাগছে। একজন পাঞ্জাবির দোকানদার করুণ সুরে ডাকছে, আপা, ও আপা, আসেন, ভিতরে আসেন। প্রচণ্ড বিরক্ত হয়েই ভেতরে প্রবেশ করলাম আর বললাম, বলুন কেন ডেকেছেন? কি লাগবে আপা? শাড়ি আর 3 পিস দেখান। সরি আপা, এটা শাড়ি 3 পিসের দোকান না। তেরে গিয়ে বললাম, এটা যখন শাড়ি আর 3 পিসের দোকান না, তাহলে এভাবে কাঙালের মতো একজন মহিলাকে ডাকছিলেন কেন? মহিলাদের কালেকশন নেই যখন মহিলাদের কেন ডাকবেন?
আমার কি সময়ের মূল্য নেই? আপনি আমাকে ডেকে আমার সময় নষ্ট করালেন। এখন আপনি যে জায়গা থেকে হোক শাড়ি এনে দিন, আমি শাড়ি না নিয়ে যাব না। এরই মাঝে রোশন স্যার এসে থতমত মুড়ে আমার হাত ধরে টেনে বললেন। এসো আমার সাথে। দোকানদারকে বললেন, ভাই সরি, কিছু মনে করবেন না। ভাই আল্লাহ জানেন আপনার সাথে কি করেন। দোকানের বাইরে দাঁড়িয়ে তরি আর দুই দাদু হেসে যাচ্ছেন। অন্য একটা দোকানে গিয়ে শাড়ি দেখছি, সব শাড়ি পছন্দ হয়েছে। তরির জন্য কতগুলো 3 পিস আর শাড়ি নিলাম। এরই মাঝে দোকানদার বলে উঠল, আরে আপা, আপনি তো আর নতুন না, আমাদের দোকানে তো নিয়মিত আসেন, দাম তো জানেনই। সাথে সাথেই বলে উঠলাম, আপনি কবে দেখেছেন আমাকে আপনাদের দোকানে? আমার জীবনে আজ প্রথমই এসেছি। এসব কি আপনাদের কমন ডায়লগ নাকি যে আসবে তাকেই এসব বলবেন? দোকানদার দারুণ লজ্জা পেয়ে বলল, মনে হচ্ছে আপনি এর আগেও এসেছেন। না আসিনি। আপনাদের মনে হলে তো হবে না ভাই। রোশন স্যার আর চোখে আবারও আমার মুখের দিকে তাকিয়ে পরখ করে মুচকি হেসে দোকানদারকে টাকা দিয়ে বেরোনোর সময় বললেন, ভাই নতুন কিছু চালু করেন। এখনের মেয়েরা বুঝে গেছে আপনারা সবাইকে সেম কথা বলেন। হঠাৎ একটা দোকানে টাঙানো মেরুন কালারের পাঞ্জাবির দিকে নজর গেল। দোকানে গিয়ে পাঞ্জাবির দাম দর ঠিক করার পর বলল, আপা বিক্রি করি 4000 টাকা, আপনার জন্য 3000 টাকা কেনা দামেই দিচ্ছি। আবারও মেজাজ খারাপ হলো। আজ সিদ্ধান্ত নিয়েছি যে এসব বলবে ঝগড়া করব। তেজশ্রী মুড়ে বললাম, কেন আমার জন্য কম কেন? আমি কি বিশেষ কেউ? আপনার আত্মীয়, আপনার পরিচিত, আপনার বন্ধু, না অন্য কিছু? কেন কেনা দামে দিবেন সেই কৈফিয়ত দিন। না আপা, সবার সাথে তো ব্যবসা করা যায় না, কিছু কাস্টমার স্পেশাল। আমি স্পেশাল, ওকে ফ্রিতে দেন। দাদু বললেন, ভুলেও আর যাকে তাকে এইসব বলে ব্যবসা করো না ভাইয়া। পাঞ্জাবির টাকাটা রোশন স্যার দিতে গেলেও নিষেধ করলাম। নিজের টাকাতেই কিনলাম। রোশন স্যার বললেন, আমার প্রেমিকের জন্য। উনি ভোরু কুচকে তাকিয়ে রইলেন আমার দিকে। খুব বড় বড় অক্ষরে লেখা আছে, খাবেন নাকি? তাতে একটা মানুষের ছবি। সে মুঠো ভর্তি নুডলস নিয়ে বিরাট বড় হা করে নুডলস মুখে দিচ্ছে। তার পাশে আরেকটা মেয়ে বিরিয়ানির প্লেট হাতে দাঁড়িয়ে আছে। প্লেট ভর্তি মুরগির 8টা লেগ পিস। দেখেই জিভে জল চলে আসে। আসার উপক্রম। মুরগির লেগ পিস দেখলে মাথা ঠিক থাকে না আমার। তার উপর বিরিয়ানি হলে তো কথাই নেই। ক্ষুধার্ত পেটে আমাকে এখনই বিরিয়ানি খেতেই হবে। এটা না খেতে পারলে আজীবন বিরিয়ানি খাওয়ার আফসোস আমার থেকে যাবে। রোশন স্যার আমার পাশে এসে দাঁড়িয়ে বললেন, ভেতর প্রবেশ করো, খেয়ে শক্তি সঞ্চয় করতে হবে, না হলে বাকি পথ মুখ চালাবে কিভাবে? বলেই উনি ভেতরে প্রবেশ করলেন। ওনার সাথে সাথে বাকিরাও প্রবেশ করলো। তরিকে রোশন স্যার বললেন, কি খাবে তোরি? আমি কিছু খাবো না ভাইয়া। খাবে না বললে তো হবে না, তুমি বলো কি খাবে। সাদা ভাত আর মাছ খাবো। ওকে। সবার লক্ষ্য সাদা ভাতের দিকে কেন? এখন কি করা যায়, কিভাবে বিরিয়ানি খাওয়া যায় তাই ভাবছি। রোহানকে ইশারা দিয়ে কাছে ডেকে নিয়ে আসলাম। রোহানের কানে ফিসফিস করে বললাম, রোহান বাবু, তুমি গিয়ে বলো আমরা সবাই বিরিয়ানি খাবো। খুব ভালোভাবে জেদ ধরবা, বুঝলা? ঠিক আছে নতুন আম্মা। রোহান ছুটে গিয়ে তার বড় পাপার হাতের আঙুল ধরে ঘ্যান ঘ্যান করে বলল, বড় পাপ্পা আমি কিন্তু বিরিয়ানি খাবো। রোশন স্যার রোহানকে কোলে তুলে নিয়ে গালে চুমু দিয়ে বললেন, বেটা এসব খেলে গাড়িতে বমি হতে পারে, তুমি ইলিশের ডিম দিয়ে খাও, লেগ পিস দিয়ে খাও। না আমি বিরিয়ানি খাবো পাপ্পা। তোরে একটু ধমক দিয়ে বলল, কি ব্যাপার রোহান? পাপ্পা কি বলছে তুমি শুনতে পাচ্ছ না? রোহান এবার জোরে ঘ্যান ঘ্যান করে উঠল। না আমি বিরিয়ানিই খাবো। দুই দাদু এসে বললেন, তোমরা যা খাবে খাও, আমরা সাদা ভাত আর সবজি দাও খেতে। তোরি বলল, আমিও বিরিয়ানি খাবো না ভাইয়া। রোহান বলল, তোমরা কেউ ভালো না, আমার নতুন আম্মার আমি খাবো। রোশন স্যার আমার দিকে তাকিয়ে বললেন, তুমি কি খাবে? আমি মিনমিন করে বললাম, রোহান যা বলেছে আমি ওর সাথেই খাচ্ছি। টেবিলে গোল হয়ে বসে সবাই খাচ্ছি। বাকিরা মাছ মাংস খাচ্ছে
আমি আর রোহান বিরিয়ানি খাচ্ছি। কিছুক্ষণের মধ্যেই 2 বাটি খাসির মাংস দিয়ে গেল। দেখে ভীষণ অবাক হলাম। বাহ, এখানকার রেস্টুরেন্টগুলো কি দারুণ! আমাদের ওদিকে তো 180 টাকা নেয় মাটন বিরিয়ানি, আর মোরগ পোলাও 140, আর এদিকে তো দেখছি ফুল প্লেট মাটনের সাথে 1 বাটি করে খাসির মাংস এক্সট্রা দিচ্ছে। ছোঁয়া মৃন্ময় আর তন্ময়কে এখানকার খোঁজ দিতেই হবে। ইচ্ছা করছে এখনই ডেকে নিয়ে আসি। জীবনে প্রথম এত লাভে কিছু খাচ্ছি। রোশন স্যারের দিকে তাকিয়ে বললাম, কোক হলে ভালো লাগতো। উনি আমার দিকে চোখ তুলে কিছুক্ষণ তাকিয়ে থেকে বললেন, বলেছি দিচ্ছে। ওয়েটার কোক দিতে আসলে রোশন স্যার বললেন, বিলটা হিসাব করো তো। ওয়েটার দাঁড়িয়ে দাঁড়িয়ে হিসাব করে বলল, বিরিয়ানি 2 প্লেট, মাংস সহ 1000, আর আপনাদের 1000। সাথে সাথে আমার মাথায় বজ্রপাত হলো। মাথার সেন্স হারিয়ে ফেলে চট জলদি উঠে দাঁড়িয়ে বললাম, ইয়ার কি পেয়েছেন নাকি? বিরিয়ানি 1000 কেন? ম্যাম, খাসির বাটি 320 করে, বিরিয়ানির প্লেট 180 করে। এই দাঁড়ান, ফাজলামি পাইছেন তাই না? আপনারা বড় বড় অক্ষরে লিখে ঝুলিয়ে রেখেছেন মাটন 180 ফুল প্লেট। আমরা তো তাই দেখেই অর্ডার দিয়েছি। চেয়েছি মাটন বিরিয়ানির প্লেট, আর এক্সট্রা মাংস কেন দিয়েছেন? যে কেউই ভাববে আপনারা বিরিয়ানির প্লেটের সাথেই দিচ্ছেন। আপা, আমরা দিয়ে রাখি, যার পোষায় সে খায়, না হলে ফিরিয়ে দেয়। ধান্দাবাজি খুলেছেন রেস্টুরেন্টের নামে। মানুষ না বুঝে খেয়ে ফেলবে, আর আপনারা পরে টাকা নেবেন। শুনুন, আমি সারা আমার সাথে এসব করে জিততে পারবেন না। আমি মাংসের টাকা দিব না। আমি চেয়েছি বিরিয়ানি মাংস। কেন দিয়েছেন? আমার লাগলে চেয়ে নিতাম। আপা, আপনার না লাগলে ফিরিয়ে দিতেন। নিন, ফিরিয়ে নিন আপনাদের মাংস। আপা, এটো করেছেন, ফিরিয়ে নেওয়া যাবে না। মাত্র 2 পিস খেয়েছি, এটো হয়ে গিয়েছে তাতে। নিন আগে আপনাদের মাংস। 420 রেস্টুরেন্টের কিছু না বলে মানুষকে ধোকা দিয়ে টাকা নেওয়া। তোরই হেসেই যাচ্ছে, দাদুরাও হাসতেছে। রোশন স্যার ওয়েটারের হাতে টাকা গুজে দিয়ে বললেন, যাও তুমি। আমি রাগি চোখে তাকিয়ে বললাম, টাকা দিলেন কেন? ভুল ওদের, ওরা টাকা পাবে না। আচ্ছা, মানছি ওদের ভুল। চারদিকে মানুষ তাকিয়ে আছে, খেয়ে নাও। তাছাড়া আমি টাকা দিচ্ছি, তুমি রাগ করছো কেন? রাগ করবো না, স্বামী হন আমার। রোশন স্যার সাথে সাথে ঝলমল চোখে তাকালেন আমার দিকে। কাশি শুরু হলো ওনার, নাকে ঝাল ঢুকে গেল। আমার কথা কি ওনার গলায় আটকে গেল? আমি দ্রুত ওনার মাথার তালুতে হাত রেখে পানি এগিয়ে ধরলাম ওনার মুখে। উনি পানি খেয়ে বললেন, ধন্যবাদ। টেবিলে রাখা টিস্যু বক্স থেকে সবাই টিস্যু নিয়ে হাত মুখ মুছছে। আমার বরাবরের অভ্যাস রেস্টুরেন্টে গিয়ে বক্স থেকে টিস্যু গায়েব করা। বক্সের অর্ধেক টিস্যু এদিক সেদিক তাকিয়ে ব্যাগে নিয়ে নিলাম। কেউ আমার দিকে খেয়াল না করলে রোশন স্যার ঠিকই আমার দিকে ভুরু কুঁচকে তাকিয়ে রইলেন। আমার দিকে ঝুঁকে এসে ফিসফিস করে বললেন, টিস্যু যত লাগে আমি কিনে দিব, এখান থেকে রাখো। আমিও ফিসফিস করে বললাম, এর মাঝে একটা মজা আছে, আপনি বুঝবেন না, আপনিও কিছু নিয়ে নিন। তুমি যে আসলে কি বুঝতে পেরেছি, এসবই সারা জীবন সহ্য করতে হবে। রেস্টুরেন্ট থেকে বেরিয়ে পেটের মাঝে কেমন যেন খারাপ লাগছে। রোশন স্যারকে বললাম, একটা পান খাওয়ান আমাকে। খারাপ লাগছে খুব। উনি ভুরু কুঁচকে তাকিয়ে বললেন, তুমি পান খাবে? হ্যাঁ, আমি তো পান খাই, 3 বেলা করেই পান খাই। ভাত খাওয়ার পরে সুপারি আর জিরা খাই আমি। খেলে ভালো লাগে, না খেলে বমি হয়, কেন তা জানি না। আসতে বলো, বিবাহিত মেয়ে এভাবে বমির কথা বলে মানুষ কি ভাববে? কি ভাববে শুনি? ভাববে যা ঘটার তা ঘটে গেছে। আশ্চর্যজনক কথা, গাড়ি চলছে, রাস্তায় প্রচণ্ড জ্যাম। গাড়ি হঠাৎ হঠাৎ থেমে যাওয়ার জন্য হুমড়ি খাচ্ছি বারবার। প্রচণ্ড অশান্তি লাগছে শরীরের মাঝে। চোখ মুখ লাল হয়ে এসেছে, মাথার মাঝে ঘুরছে। সাথে সাথে সুপারির মুখে দিলাম, কিন্তু তাতেও কোনো কাজ হচ্ছে না। এক্ষুনি সব বেরিয়ে আসবে পেট থেকে। এদিক ওদিকে রোহান বমি করেই যাচ্ছে। তোরই রোহানকে বকা দিয়ে বলল, আমি জানতাম এসব খেয়ে পেট খারাপ হবে, নিজে তো অসুস্থ হলেই। তোমার জেদের জন্য তোমার নতুন আম্মাও অসুস্থ লাগছে।
এরই মাঝে রোহান কাঁদতে কাঁদতে বলল, আমার কি দোষ? সব দোষ নতুন আম্মার। আম্মাই তো আমাকে শিখিয়ে দিল, রোহান তুমি কিন্তু বিরিয়ানি খাওয়ার জন্য বায়না ধরবা এবং আমাকে সাথে নিয়ে খাবে। আম্মা না শেখালে কি আমি বলতাম? আম্মারই খেতে ইচ্ছে করছিল তাই আমাকে দিয়ে বলিয়েছে। তরি রোহানকে বলল, আর একটাও মিথ্যা বলবি না কিন্তু আমার নামে। রোহান আমার ইজ্জতটা এভাবে নষ্ট করে দিল। রোহানের দিকে চোখ রাঙিয়ে তাকালাম। এই বিচ্ছু আমার ইজ্জত আর রাখলো না, কি লজ্জার কথা। রোশন স্যার কি অদ্ভুতভাবে তাকিয়ে আছেন আমার দিকে। এরই মাঝে হুড়মুড় করে বমি করে ভাসিয়ে দিলাম স্যারের গায়ের ওপর। আমি ভীষণ অসুস্থ হয়ে পড়েছি। বমি যে কোথায় করছি তার হিসেব নেই। রোশন স্যারের যে কি একটা অবস্থা, মুখের আদলে কি অদ্ভুত চাহনি। তাকিয়ে আছেন আমার দিকে, আল্লাহ জানে ওনার মনের অনুভূতি কি এই মুহূর্তে। কি অদ্ভুত ওনার চোখের দৃষ্টি, ইতিহাসে রেকর্ড হওয়ার মতো ঘটনা।